স্বাধীনতার চেতনা এবং স্বাধীনতা বিরোধী চেতনা এ দুটো এখন বহুবার উচ্চারিত দুটো শব্দ। এ দুটোর অর্থ আসলে স্যার কি, এবং দুটোর অবস্থান এখন এই বাংলাদেশে পারস্পরিক অবস্থানটা কি স্যার? আহমদ 1972 সনে একটা বই প্রকাশ করেছিলেন, ছোট বই, তখন তার বয়স 27-28 বছর হবে। বইটার নাম ছিল বুদ্ধিবৃত্তি নতুন বিন্যাস। সেখানে শুরুতে তিনি বলছেন, আমরা এমন এক সময় বাস করছি যখন আমাদের রক্ত দিয়ে চিন্তা করতে হচ্ছে। বাংলাদেশ স্বাধীন হবার 1 বছর পার হয়নি, তখন তিনি বলছেন আমরা এমন এক সময় বাস করছি যখন আমাদের রক্ত দিয়ে চিন্তা করতে হচ্ছে। মানেটা কি? মানে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে তাতে অনেক রক্তপাত হয়েছে, সুতরাং বাংলাদেশে দাঁড়িয়ে যে আমি চিন্তা করছি সেটা তো সেই রক্তের বিনিময়ে চিন্তা, অর্থাৎ দেশটা স্বাধীন হয়েছে, কিন্তু দেশ এখন কোন দিকে যাবে? তখন তিনি আক্ষেপ করে বললেন, বুদ্ধিজীবীরা যা বলতেন তা শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না। বইয়ের শুরুর বাক্য হচ্ছে এটা, ওইটা মুখবন্ধের বাক্য প্রথম যেটা বললাম। আর এখন যা বলছেন শুনলে বাংলাদেশের সমাজ কাঠামোর আমূল পরিবর্তন হবে না। আজকে 50 বছর পরে যখন আপনি পিছনে ফিরে তাকাবেন দেখবেন যে আহমদ কথা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। তার মানে আহমদ ভবিষ্যৎ বক্তা সেই বলছি না আমি। আপনি যদি কোনো ঘটনার কারণ বুঝতে পারেন তাহলে ফলাফল মোটামুটি কি হবে তা আন্দাজ করা যায়। বাংলাদেশ বিপদগামী কেন হয়েছে? আমরা সকলেই বলছি বাংলাদেশ অনেক উন্নত হয়েছে, কিন্তু বাংলাদেশ আহমদ যে অর্থে বলেছিলেন সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন, সমাজ কাঠামোর আমূল পরিবর্তন, সেটা কিন্তু হয়নি। আমাদের সমাজ কাঠামো ফুলে অনেক বড় হয়েছে, যেটাকে আমরা উন্নয়ন বলি। জনসংখ্যা বেড়েছে। 1971 সকলে জানেন 7.5 কোটি মানুষ ছিল, এখন আমরা 17-18 কোটি হয়েছি। এটা তো একটা বৃদ্ধি। বৃদ্ধি মানে উন্নতি নয়। এমনকি জাতীয় আয় বলা হয় যে দৈনিক $1 ইনকাম যদি হয় তাহলে বছরে $365 হয়। এই হিসাব করলে বাংলাদেশ এটা বেড়ে এখন ধরেন $3000 হয়েছে, ধরুন 10 গুণ বেড়েছে। এটা বৃদ্ধি মাত্র, অর্থাৎ এটা পরিমাণগত বৃদ্ধি, গুণগত নয়। কাজে এই কথা বলতে গিয়ে আমি বলবো, আহমদ বলেছিলেন সমাজ কাঠামোর আমূল পরিবর্তন মানে সমাজে যে যাকে বলা হয় ধনী দরিদ্রের ভেদ, শোষক শোষিতের ভেদ, এটার কোনো পরিবর্তন হয় না। বরঞ্চ বাংলাদেশে এখন আপনি জানেন 1960-এর দশকে পাকিস্তানে একটা গল্প বেরিয়েছিল যে পাকিস্তানে 22 সবচেয়ে ধনী পরিবার আছে। এটা 1968 সনে পাকিস্তানি অর্থনীতিবিদ মাহবুবুল হক করাচিতে এক সম্মেলন করে বলেছিলেন পাকিস্তানে 22 পরিবার তৈরি হয়েছে 1947-এর পর থেকে। তার মধ্যে 20টি পরিবারই পশ্চিম পাকিস্তানে, গোটা 2-1-এর নাম পূর্ব বাংলায় তখন ছিল। এখন সেটা কি হয়েছে আমরা সকলে জানি, আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না। এইটা হচ্ছে, আমি আবারও বলবো, পরিমাণগত বৃদ্ধি। গুণগত রূপান্তর যেটা বলে, আমি এখনো বলি দেশের উন্নতি যখন মাপকাঠির কথা আমরা বলি যে মাথাপিছু আয় কত বেড়েছে, কিন্তু উন্নতির মাপকাঠি মাথাপিছু আয় দিয়ে করা সঠিক নয়, ভুল। এটা উন্নতির মাপকাঠি করতে হবে কোথায়? আপনি দড়ি দিয়ে যখন পরীক্ষা করবেন একটা দড়ি কতটুকু শক্ত, দড়িটা যেখানে সবচেয়ে দুর্বল সেখানে যতটুকু শক্ত, গোটা দড়ি যতটুকু শক্ত। দেশের সবচেয়ে গরিব জনগণ নিচের দিকে যারা আছেন তাদের আর্থিক উন্নতি কত হয়েছে, মানে তাদের গড় আয় বা মজুরি কত হয়েছে, সেটা দিয়ে যদি কেউ বলে যে না আমাদের নিম্নতম আয় বেড়েছে, আমাদের দেশে আর বেকার নেই, আমাদের দেশে আর ভিক্ষাজীবী নেই, চা শ্রমিক যারা আছেন তারা সংখ্যা খুব বেশি নয়, যেন 1-2 লাখ চা শ্রমিক আছে বাংলাদেশে, যারা জাতিতে পুরোপুরি বাঙালিও নয়, তাদের অবস্থা যদি পর্যালোচনা করেন তারা দৈনিক কত পায়, মাসে কত পায়, তাদের আয় মাসে এখনো 4000 টাকার কম। তাহলে এইটা যদি দেশের ন্যূনতম মজুরির একটা সূচক হয়, অথবা আমাদের সবচেয়ে এখন কথিত শিল্পায়ন হচ্ছে যেখানে তৈরি পোশাক কারখানা, সেখানে কত পায়, সেখানে মালিকারা 8000 টাকার বেশি বেতন দিতে রাজি নন ন্যূনতম শ্রমিকের জন্য। আমি যারা দক্ষ শ্রমিক তাদের কথা বলছি না। এইটাই বোঝা যায় দেশের উন্নতির মাপকাঠি কি হয়েছে। সবচেয়ে বেশি ধনী লোকের কত টাকা হয়েছে সেটা দেশের মাপকাঠি নয়, এমনকি গড়ও নয়। গড় দিয়ে আপনি নদী পার হতে পারবেন না। নদীর পানি গড় দিয়ে নদী পার হওয়া যায় না। নদীর পানি সবচেয়ে কম, সবচেয়ে বেশি গভীর যেখানে, সেখানে যদি পারতে না পারেন আপনি ডুবে যাবেন। তো এই জন্য বলি যে দেশের উন্নতির যে পথ, এটা আহমদ ভবিষ্যৎবাণীকে সত্য প্রমাণ করেছে। সাম্য প্রতিষ্ঠিত হয়নি, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি, সামাজিক সুবিধা প্রতিষ্ঠিত হয়নি, তারপরেও আমরা বলছি দেশ স্বাধীন হয়েছে, ভালো হয়েছে। এখানে আরেকটা শুভঙ্করের ফাঁকি আছে, আমি এটা বলি। 1971-এ বাংলাদেশ কেন স্বাধীন হলো? আমরা তো 1971-এর 25শে মার্চ পর্যন্ত পাকিস্তানের সাথে যাকে বলা হয় দর কষাকষি করছিলাম স্বায়ত্ত শাসনের জন্য। আমরা যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারতাম, আমরা যদি পাকিস্তানের শাসন বানাতে পারতাম, না আমরা পাইতাম কি, আমরা এই দেশে স্বায়ত্ত শাসনের অধিকার আদায় করতাম। কেন করতাম? কথা ছিল পাকিস্তানে একটি কেন্দ্র থাকবে, সেই কেন্দ্রের মধ্যে প্রতিরক্ষা, বৈদেশিক সম্পর্ক এবং আভ্যন্তরীণ যোগাযোগ, এইগুলি কেন্দ্রীয় সরকারের অধীনে থাকবে, বাকি সব প্রাদেশিক সরকারের থাকবে, নিজস্ব অর্থ ব্যবস্থা সহ, নিজেদের কেন্দ্রীয় ব্যাংক ইত্যাদি সহ। এই দাবিগুলি কিন্তু যদি আমরা এখন ভুলে যাই ইতিহাসের, 1946 সনেও এই দাবিগুলি ছিল। ভারতের কেন্দ্রীয় সরকার, ইউনিয়ন অফ ইন্ডিয়া, প্রতিরক্ষা, বৈদেশিক সম্পর্ক এবং যোগাযোগ, আর বাকি সব প্রদেশগুলি থাকবে। 6টি প্রদেশ থাকবে যারা ঘটনাচক্রে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হবে, পাঞ্জাব, সিন্ধু, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, বালুচিস্তান, এখানে বাংলা আর আসাম। আর যে প্রদেশগুলো মাদ্রাজ, বোম্বে, যুক্তপ্রদেশ, মধ্যপ্রদেশ, ভারতের কথা বিহার, উড়িষ্যা, ওইগুলি হবে গ্রুপ এ, আর এগুলি হবে পাঞ্জাব হবে গ্রুপ বি, আর বাংলা আসাম হবে গ্রুপ সি। এই ছিল চুক্তি, এটা মেনে নিয়েছিল কংগ্রেসও। কিন্তু শেষ মুহূর্তে 1946 সনের জুলাই মাসের 10 তারিখে
নেহেরু যখন বললো আমরা এটা মানতে বাধ্য নই, ভবিষ্যতে ইংরেজ চলে গেলে নাও মানতে পারি, এই কারণেই পাকিস্তান আন্দোলন হলো। আমি বলছি মজার ব্যাপার কি যেন লোকে এটা আলোচনা করে না, ঠিক যে কারণে এখানে পাকিস্তান হয়েছিল এই কারণে বাংলাদেশ হয়েছে একই যুক্তিতে। এবং 6 দফার যে স্বায়ত্তশাসনের কাঠামো, এটা কিন্তু ক্যাবিনেট মিশনের প্ল্যানে ইংরেজরা যে কাঠামোটা দিয়েছিলেন ভারতের বিভিন্ন স্বাধীন প্রদেশ এবং স্বাধীন কেন্দ্রের একই। সুতরাং আমি বলছি রাজনীতির কথা বাদ দিয়ে তো আমরা সাহিত্যে আসতে পারছি না। আমাদের দেশটা যে স্বাধীন হলো 1971-এ, ইতিহাসটা 71-এ শুরু হয় নাই, এটা 47-এ শুরু হয়েছে। 47-এর ইতিহাসটা কিন্তু 1857-তে শুরু হয়েছে, 1857-এর ইতিহাস 1757-তে শুরু হয়েছে। এইভাবে যদি যাই তাহলে বোঝা যাবে যে আমি বলছি সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা কেন প্রতিষ্ঠিত হয়নি। এটাই সম্ভবত স্যার সবসময় মূল দাবিটাই ছিল। না, এটাই মূল দাবিটা বাস্তবায়িত না হওয়ার কারণ হচ্ছে দেশের শ্রেণী কাঠামোর পরিবর্তন হয় নাই। আমরা একসময় মনে করেছি যে দেশে মুসলমান শাসক শ্রেণী প্রতিষ্ঠিত হলে পাকিস্তানে দারিদ্র্যের অবসান হবে। এবং মোহাম্মদ আলী জিন্নাহ যে বক্তৃতা দিয়েছিলেন, বলছিলেন আহা আমি বাংলায় গিয়েছিলাম 1936 সনে, সেখানে দেখছি মানুষ না খেয়ে আছে কি দারিদ্র্যের মধ্যে আছে, এটা আমাকে মোহিত করে। সেটা 1946 সনে বক্তৃতা তিনি বলছেন যে আমি বাংলার মানুষের দারিদ্র্য দূরীকরণের জন্যই পাকিস্তান করতেছি, এবং বাংলাদেশের মানুষ বিশ্বাস করেছে। একই কথা আমরা 1970 সনের নির্বাচনে বলেছি, এদেশের মানুষের দারিদ্র্য দূরীকরণের জন্য এদেশকে স্বায়ত্তশাসন দিতে হবে, না হলে স্বাধীন হতে হবে। জিন্নাহ সাহেব কথা বলেছিলেন আমরা স্বায়ত্তশাসন পেলে খুশি, না পেলে আমরা পাকিস্তান চাইব। আমি বলছি এই কাঠামো থেকে আমরা এখনো মুক্ত হইনি।